চীন ডেভেলপমেন্ট ফোরামে ২৩ মার্চ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং একটি উচ্চাকাঙ্ক্ষী অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা উপস্থাপন করেন, যেখানে জোর দেওয়া হয় ভোক্তা ব্যয়, উদ্ভাবন এবং বৈদেশিক বিনিয়োগের উপর। বার্তাটি ছিল স্পষ্ট, চীনের অগ্রাধিকার ভূ রাজনৈতিক সংঘর্ষের চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতায় বেশি। লি এর দৃষ্টিভঙ্গি চীনের অনেক তরুণ অভিজাতদের জন্য তাদের নিজস্ব পরিবর্তিত অগ্রাধিকারের প্রতিফলন। চীন যখন কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন পরিস্থিতিতে ধীর গতির প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান বেকারত্বের সঙ্গে লড়াই করছে, তখন তরুণ অভিজাতদের মধ্যে তাইওয়ানের সঙ্গে একীভূতকরণের তাগিদ যেন ম্লান হয়ে গেছে। এমন তথ্য উঠে এসেছে বেইজিংয়ের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে করা এক গবেষণায়, যার নেতৃত্বে ছিলেন আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ান AIT এর চেয়ারম্যানের সাবেক বিশেষ সহকারী মায়া গুজদার। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সাথে তার অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে। মায়া গুজদার জানান, তার গবেষণায় দেখা গেছে লিটল পিঙ্ক বলে পরিচিত তরুণ অভিজাতরা তাদের প্রো পার্টি বা রেড দৃষ্টিভঙ্গির জন্য আসলে আরও বাস্তববাদী, অন্তর্মুখী এবং যুদ্ধ ও সংঘাতের প্রতি সংশয়বাদী হয়ে উঠছে। এই মনোভাবটি বেইজিং ও জিয়ামেনের মধ্যবয়সী শ্রমজীবী ট্যাক্সি চালকদের ভাবনার বিপরীত। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত পরিবর্তনশীল শুল্ক নীতির মতো নতুন মার্কিন পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের প্রতি বিরাগ সৃষ্টি করতে পারে এবং প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে তাইওয়ানের সাথে একীভূতকরণের প্রতিও সমর্থন বাড়াতে পারে। যদিও সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদক্ষেপ ঠিক করতে পারে না। দেশের কমিউনিস্ট পার্টি CCP অবশ্য যুব সমাজের মতামত গঠনে আগ্রহী হয়ে উঠছে, বিশেষ করে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির দশকে দেশপ্রেমমূলক শিক্ষা প্রচারে, যেহেতু এই অভিজাত শিক্ষার্থীরাই ভবিষ্যতের CCP নেতৃত্বের সম্ভাব্য অংশ, কারণ শি জিনপিং নিজেই সিংহুয়ার সাবেক ছাত্র। তাদের মনোভাব এবং তাতে প্রভাবিত বিষয়গুলো যুক্তরাষ্ট্রের নীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। 2023 সালের বসন্তে গুজদার যখন ধারণাটি যাচাই করতে গিয়েছিলেন, তিনি আশা করেছিলেন বেইজিংয়ের অভিজাত সিংহুয়া ও পেকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বক্তব্যের মতোই আগ্রাসী মনোভাব প্রদর্শন করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে জাতীয়তাবাদ চীনা তরুণদের একীভূতকরণের প্রতি সমর্থনের পেছনে চালিকা শক্তি। বরং তার গবেষণায় একটি বিস্ময়কর বাস্তবতা প্রকাশ পেয়েছে, শিক্ষার্থীরা তাইওয়ান নিয়ে মাথাই ঘামায় না। এক ছাত্র বলেছিলেন, তাইওয়ান বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হয় না, এটা আমার কাছে ভৌগোলিক ও মানসিকভাবে অনেক দূরের কিছু। এই একই মানসিকতা একটি অজ্ঞাতনামা জরিপেও প্রতিফলিত হয়েছিল, যেখানে 140টিরও বেশি সাড়া আসে। 8টি দেশীয় ইস্যুর গুরুত্বের তালিকায় তাইওয়ান ছিল একদম নিচের দিকে, তাও শুধু জলবায়ু পরিবর্তনের উপরে। অন্য বিষয়গুলোর গুরুত্বের ক্রম ছিল কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, সামাজিক স্থিতিশীলতা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। অন্যদিকে ট্যাক্সি চালকরা তাইওয়ানকে জাতীয় মর্যাদার প্রশ্ন হিসেবে দেখতেন, প্রায়ই ঐতিহাসিক ক্ষোভের কথাও তুলে ধরতেন। বেইজিংয়ের এক চালক বলেছিলেন, তাইওয়ান হারালে আমরা সম্মান হারাবো। তবুও তাদের ক্ষেত্রে অর্থনৈতিক উদ্বেগ গুরুত্বপূর্ণ ছিল। অনেকেই জানান, কোভিড নীতির সময় তাদের আয় অর্ধেকে নেমে আসে। এই পার্থক্য একটি প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। অনেক শিক্ষার্থী জানান, তারা নিজেদেরকে তাদের বাবা মায়ের তুলনায় তাইওয়ান নিয়ে অনেক কম যুদ্ধপ্রবণ মনে করেন। অন্যান্য গবেষণাও দেখিয়েছে, চীনা তরুণদের মধ্যে তাইওয়ান বিষয়ে বিরুদ্ধতা ও নিরাসক্তির ভাব বাড়ছে, যা বাড়তি জাতীয়তাবাদ সংক্রান্ত প্রচলিত ধারণার সঙ্গে সাংঘর্ষিক। এক ছাত্র বলেছে, আমাদের বাবা মায়ের তাইওয়ানের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল এবং তারা একটি সময়কে ধরে বসে আছেন যখন মূল ভূখণ্ড ও তাইওয়ানের মধ্যে আরও আদান প্রদান হতো। আমাদের সেই অভিজ্ঞতা নেই। অনেকেই বলেছে, পরিকল্পিত অর্থনীতি থেকে চীনের সরে আসা তাদের আরও বাস্তববাদী ও কম মতাদর্শ ভিত্তিক করেছে। অনেকেই জানিয়েছে, তারা যুদ্ধবিরোধী মনোভাবের জন্য নিজেদেরকে অন্যদের থেকে আলাদা মনে করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা অনলাইন প্ল্যাটফর্মে রাজনৈতিকভাবে ভুল মতামতের জন্য সমালোচিত হওয়ার ভয়ও শিক্ষার্থীরা উল্লেখ করেছে। এক শিক্ষার্থী বলেছে,
কে কিভাবে অনুভব করে আমি জানি না, বেশিরভাগ সময় তাইওয়ান আর আলোচ্য বিষয় নয়। এখন অনলাইন বা প্রকাশ্যভাবে বেশি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য বক্তব্য হচ্ছে আপনি বল প্রয়োগের পক্ষে, তাই যারা যুদ্ধবিরোধী তারা চুপ থাকেন। লি কিয়াংয়ের বক্তব্যে অভ্যন্তরীণ উদ্বেগ ও ভোক্তা ব্যয় বৃদ্ধির ওপর সরকারের গুরুত্বারোপ প্রতিফলিত হয়েছে। অর্থনৈতিক কষ্ট তরুণদের আরও অন্তর্মুখী করে তুলেছে, এই মনোভাবও আমি বারবার শুনেছি। এক শিক্ষার্থী জানায়, জিরো কোভিড নীতিগুলো যুদ্ধের মতো লেগেছিল, তখন আমি বুঝেছি আমি যুদ্ধ চাই না। আরেকজন বলেছে, যদি আর্থিকভাবে ভালো থাকেন তখনই বড় রাজনৈতিক বিষয়গুলো নিয়ে ভাবা যায়। এখন মনে হয় এসব বাস্তবতা বিবর্জিত। এক ছাত্র তাইওয়ানের সঙ্গে একীভূতকরণকে একটা ম্যানেজারিয়াল অধিগ্রহণ হিসেবে বর্ণনা করেছে। লাভ ক্ষতি মাপলে বোঝা যায় এটা বাস্তবের থেকে ভিন্ন রাজনীতির বিষয়। এখনও চীনে তরুণদের বেকারত্ব উচ্চ মাত্রায় রয়ে গেছে। প্রায় 17% শহুরে তরুণ তরুণী কাজ খুঁজে পাচ্ছেন না, এমনকি অভিজাত বিশ্ববিদ্যালয়ের স্নাতকরাও হতাশ। অনেকেই লাইং ফ্ল্যাট বা লেট ইট রট মানসিকতা গ্রহণ করেছে, যা সামাজিক চাপের বিরুদ্ধে এক ধরনের নিষ্ক্রিয় প্রতিরোধ। সামাজিক অস্থিরতাও এই দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে পারে। শিক্ষার্থীরা উল্লেখ করেছে যে সিংহুয়া ও পেকিং বিশ্ববিদ্যালয় 2022 সালের হোয়াইট পেপার প্রতিবাদে অংশ নিয়েছিল, যা দেখায় সমাজ একীভূতকরণের জন্য প্রস্তুত নয়। তবে এই উদাসীনতা বদলে যায় যখন একীভূতকরণকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে দেখা হয়। অন্যদিকে তাইওয়ান যদি স্বাধীনতা ঘোষণা করে তাহলে শিক্ষার্থীরা দ্বিগুণ হারে বল প্রয়োগে সমর্থন দেখাবে, কারণ তারা মনে করে এটি মূলত যুক্তরাষ্ট্রের ইন্ধনে ঘটে। এক ছাত্র বলেছে, যুক্তরাষ্ট্রই তাইওয়ান ইস্যুর প্রধান কারণ, তাইওয়ান নিজে নয়। আমেরিকা না থাকলে একীভূতকরণ ধীরে ধীরে ও শান্তিপূর্ণভাবে হতো। অনেক শিক্ষার্থী তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের খেলার তাস হিসেবে দেখে, যেমন হংকং, তিব্বত বা শুল্ক। এই জাতীয়তাবাদী অনুভূতি এক বেইজিং ট্যাক্সি চালকের কথায়ও প্রতিধ্বনিত হয়েছে, যিনি গাড়ি চালাতে চালাতে 1800 সালের ফরাসি ও ব্রিটিশ বাহিনীর ধ্বংস করা ইউয়ানমিং ওয়ান পার্ক দেখিয়ে বলেছিলেন, চীনারা অনেক সহ্য করেছে বিদেশিদের কাছে, এবার আমরা জবাব দেব। ফলে চীন সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধারে জোর দেওয়া তরুণ অভিজাতদের মনোভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। তবে বর্তমান সংকট 2023 সালের চেয়ে ভিন্ন, বিশেষ করে ট্রাম্পের শুল্ক ও রপ্তানি নিষেধাজ্ঞা। ট্রাম্পের 90 দিনের সাময়িক শুল্ক হ্রাস কিছুটা স্বস্তি দিলেও ভবিষ্যৎ অনিশ্চিত। প্রযুক্তি ও উৎপাদন খাতে চীনা পণ্যের উপর এখনও গুরুতর শুল্ক বজায় আছে। এর ফলে ভোক্তা আস্থা ও তরুণদের কর্মসংস্থানের অবস্থা আরও খারাপ হতে পারে। যদি চীনা নীতি নির্ধারকরা অর্থনৈতিক স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দেন তাহলে একীভূতকরণের আগ্রাসী তাড়না কমে যেতে পারে। কিন্তু যদি মার্কিন শুল্ক নীতিকে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে দেখার প্রবণতা বাড়ে তাহলে জাতীয়তাবাদ মাথাচাড়া দিতে পারে, এমনকি যারা যুদ্ধ সচেতন নাগরিক বা তরুণ তাদের মধ্যেও। এই সমর্থন অভ্যন্তরীণ চাপের বাইরে চীন সরকারকে তাইওয়ানের ওপর চাপ বাড়ানোর বা জাতীয় পতাকা ঘিরে ঐক্য সৃষ্টির সুযোগ করে দিতে পারে। আগামী 4 বছরে যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক সম্পর্ক আরও অনিশ্চিত হবে। এই পরিস্থিতিতে মার্কিন নীতি নির্ধারকদের উচিত তাইওয়ান ও বাণিজ্য ইস্যুকে আলাদা রাখা, না হলে তারা নিজেরাই সেই সংঘাত ডেকে আনতে পারে যেটি তারা এড়াতে চায়। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন চীনা তরুণদের ভাবনায় তাইওয়ান আছে কিনা সেটা নয়, বরং কোনো মার্কিন নীতি যেমন ট্রাম্পের শুল্ক তাদের এই নিরাসক্ত মনোভাব বদলাতে পারে কিনা।